আজ অনেকদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি। আসলে গ্রাম থেকে পালিয়ে আসার পর দীর্ঘ 12 বছর গ্রামের বাড়িতে যাওয়া হয় না। কেন গ্রাম থেকে পালিয়ে আসছিলাম সেটা না হয় একটু পরে বলি। কেন জানি না, মা বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই যাচ্ছি। হয়তোবা মা বাবাও আমাকে চিনতে পারবে না, কারণ আমি তো আর আগের আমি নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছি। এই যা, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। তাহলে চলুন আগে আপনাদের সাথে পরিচয় পর্বটা শেষ করি। আমি হলাম রাজ। এই যা, বাস চলে আসছে, আপনাদের সাথে পরে কথা হবে, আগে বাসে উঠে পড়ি। তারপর বাসে উঠে সিটে বসে পড়ি। সিটে বসে চোখ দুটো বন্ধ করতেই 12 বছর আগের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। পড়ালেখায় ছিলাম অনেক ভালো। আমি ছিলাম সব শিক্ষকের চোখের মণি। পড়ালেখায় ভালো ছিলাম বলেই সবাই আমাকে খুব ভালোবাসতেন। একদিন আমি স্কুলে যাবার পথে রিয়া আমার ক্লাসমেট আমার পথ আটকায়। এই রাজ, দাঁড়াও। বলো, কি বলবে? না, তেমন কিছু বলবো না, চলো একসাথে স্কুলে যাই। চলো তাহলে। তারপর আমরা দুইজনে চুপচাপ হাঁটতে লাগলাম। আর আমি এমনিতেও মেয়েদের সাথে বেশি কথা বলি না। এই, তুমি চুপ করে আছো কেন? তাহলে কি করব? রাজ, তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমার কথার মানে আমি ঠিক বুঝলাম না। মানেটা হলো আমি তোমাকে ভালোবাসি। হাসো কেন তুমি? আমি কি কোনো হাসির কথা বলছি নাকি? তা না হলে কি, এই আমাদের বয়স কত, হ্যাঁ? আর তাছাড়া ভালোবাসা কি তা তো এখনো বুঝি না। মানে? দেখো, এই প্রেম ভালোবাসা বাদ দিয়ে সামনে পরীক্ষা, সেদিকে মন দাও, বুঝলে? এই কথা বললে আমি একাই স্কুলে চলে আসি, কিন্তু রিয়া আর আসেনি। তারপর আমি ক্লাস করতে থাকলাম। তখন একজন লোক এসে বলে বাবা নাকি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে দেখলাম আমাদের বাসায় অনেক মানুষ। আমি ভাবলাম হয়তোবা তারা বাবার কাছে আসছে, কারণ আমার বাবা চেয়ারম্যান ছিলেন। তাই আমি আর সেদিকে খেয়াল না করে সোজা ঘরে ঢুকতে যাব। তখন দেখি রিয়াও আমাদের বাসায়। কি ব্যাপার, রিয়া এখানে কেন? কিছুই বুঝতে পারছি না। সামনে তাকিয়ে দেখি আমার বাবা রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। বাবার এই তাকানো দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর বাবা আমার কাছে এসে আমাকে একটা জোরে চড় মারলেন এবং বলতে লাগলেন, তুই আমার ছেলে হয়ে এত বাজে একটা কাজ করবি ভাবতেও পারিনি আমি। ওই, তোর বয়স কত, হ্যাঁ, যে এমন বাজে চিন্তা তোর মাথা? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তুই যে আমার ছেলে সেটা বলতে এখন আমার লজ্জা হচ্ছে। আমাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে। বাবা, আমি কি করছি যার জন্য তুমি আমাকে এভাবে মারছো? তুই এত বড় অপরাধ করে আবার জিজ্ঞেস করা হচ্ছে কি করেছিস? ওই, তুই রিয়াকে কেন বাজে কথা বলেছিস? আর তারপর আবার ছিছি, আমি আর মুখে আনতে পারছি না। যা বাবা, আমি আবার রিয়াকে কখন বাজে কথা বলছি? দেখুন চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে বলে আজ এই অল্প বয়সে বাজে কাজ করার সাহস পেয়েছে। তাই আমরা সকলে আপনার কাছ থেকে ন্যায় বিচার চাই। শুনুন, আপনারা সবাই জানেন যে আমি কোনো অবিচার করি না। আর আজ তাই নিজের ছেলে যেহেতু অপরাধ করেছে, তাই তার সময় ও ন্যায় বিচার করব। বাবা, বিশ্বাস করো, আমি রিয়াকে কোনো বাজে কথা বলি নাই। চুপ কর শয়তান, তোর জন্য আমার মান সম্মান যা আছে সব গেছে। আমি আর তোর একটা কথা শুনতে চাই না। আমি আর কিছুই বললাম না, কারণ আমার কথা এখন আর কেউ আর বিশ্বাস করবে না। রিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। শোন, সবাই যেহেতু রিয়া আর রাজ দুইজন এখন ছোট, তাই তাদের প্রাপ্ত বয়স হলে রিয়ার সাথে রাজ এর বিয়ে দিয়ে দেওয়া হবে। তারপর বাবার কথা শুনে সবাই হাসি মুখে যে যার বাসায় চলে গেলেন। সবাই যাওয়ার পর বাবা আমাকে রুমে আটকে লাঠি দিয়ে অনেক মারছিল। আমি শুধু চিৎকার করে বলেছিলাম, বাবা, আমি কিছু করি নাই। কিন্তু বাবা আমার কোনো কথাই শুনছিলেন না। মা বাবাকে অনেক বুঝায় বলার পরও আমাকে আর মারে নাই। বিশ্বাস করো মা, আমি কিছুই করি নাই। আমি জানি বাবা, তুই এসব কখনো করতে পারিস না।
আমাকে বুকে জড়িয়ে নিয়ে। তারপর আমি রাতে ঠিক করলাম আমি আর এই গ্রামে থাকবো না, তাই রাতের আধারে গ্রাম থেকে পালিয়ে যাই। ভাইজান নামবেন না। ও হ্যাঁ, পুরনো কথা ভাবতে ভাবতে কখন চলে আসছি টেরই পাই নাই। তারপর বাস থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলাম গ্রামটা আগের থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না। তারপর রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আর আমি সাথে সাথে রাস্তার একপাশে পড়ে যাই। গাড়ির গতি বেশি ছিল না, তাই বেশি কিছু হয়নি, শুধু ডান হাতটা একটু কেটে গেছে। তারপর গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক আমার কাছে এসে বলে, আরে বাবা, তুই ঠিক আছিস তো? আমি লোকটির মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ এই লোকটি তো আমার বাবা। এতদিন পরেও আমার বাবাকে চিনতে একটুও সমস্যা হয়নি, কিন্তু বাবা আমাকে চিনতে পারে নাই, আর চিনবার কথাও না। আমি এক মনে তার দিকে তাকিয়ে আছি। তারপর সে আবার বলতে শুরু করলো, আসলে বাবা, দৌড়ের উপর আছি তো, তাই আমি খেয়াল করতে পারিনি। তোমার কিছু হয় নাই তো? না আঙ্কেল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আরে তোমার ডান হাতে দিয়ে তো রক্ত বের হচ্ছে, দেখি হাতটা এদিকে দাও তো। আমি হাতটা তার দিকে এগিয়ে দিতে গিয়ে থেমে গেলাম, কারণ আমার ডান হাতে একটা জন্মদাগ আছে, যেটা দেখলে বাবা মাকে ঠিকই চিনতে পারবে। তাই আমি বললাম, না আঙ্কেল, সমস্যা নেই, হালকা একটু কেটেছে, ওতে কিছু হবে না। কোনো ক্ষতকেই ছোট করে দেখতে নেই, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর অনেক জোরাজোরি পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে বললাম ডান হাতে যেন এমন ভাবে ব্যান্ডেজ করে যেন হাতের জন্মদাগটা না দেখা যায়। ডাক্তারও তাই করলেন। ব্যান্ডেজ করা শেষ হলে বাইরে আসতেই বাবা বললেন, দেখেছো, তুমি বললে ছোট, একটু কাটছে, তাহলে এত বড় ব্যান্ডেজ কেন? আসলে আঙ্কেল, পুরো কথা বলতে না দিয়ে বুঝতে পারছি, তুমি আমাকে মিথ্যে বলেছো। আমি চুপ। তা তোমাকে তো এই গ্রামে নতুন দেখছি, কারো বাড়িতে বেড়াতে আসছো নাকি? না আঙ্কেল, আমি শহরে থাকি আর গ্রামে ঘুরতে আসছিলাম। ও আচ্ছা। আচ্ছা আঙ্কেল, এখানে থাকার মতো কোনো ভালো হোটেল আছে নাকি? কেন হোটেল খুঁজতেছো? যে কয়দিন গ্রামে থাকবো সে কয়দিন থাকার জন্য তো একটা জায়গা দরকার, তাই ভাবছিলাম হোটেলে থাকবো। আরে হোটেল এ থাকবে কেন? তুমি হচ্ছে আমাদের গ্রামের মেহমান, তাই তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে। না আঙ্কেল, আমি আপনার বাসায় থাকতে পারবো না। আরে কেন পারবে না? আর আমার কারণে তোমার হাতের এই অবস্থা, তাই তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার নিজেকে আর অপরাধী মনে হবে না। আচ্ছা ঠিক আছে। বাবার কথা শুনে আর না করতে পারলাম না। আর তাছাড়া মাকে কাছ থেকে দেখার এর থেকে বড় সুযোগ আর পাবো না। তারপর গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাড়ি পৌঁছানো মাত্র একটি মহিলা আমাদের দিকে আসতে লাগলো। আমি তার মুখের দিকে তাকিয়ে চিনতে পারলাম এটাই আমার মা। তারপর মা বললেন, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, পথে একটা অ্যাক্সিডেন্ট হয়। সে কি, তোমার কিছু হয় নাই তো আবার? না, আমার কিছু হয়নি। তা তুমি কে বাবা? আমার দিকে তাকিয়ে আমি মাকে সালাম করে বললাম, আমাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে বাবা বললেন, আরে এর সাথেই তো আমার গাড়ির ধাক্কা লাগে। তা তোমার নাম কি বাবা? আমার নাম জীবন। মিথ্যা বললাম। দেখলাম মা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। কি হলো? আরে এইভাবে কি ছেলেটাকে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতরে তো নিয়ে যাবে। ও হ্যাঁ, এসো বাবা, ভিতরে এসো। তা বাবা, তুমি কোথা থেকে আসছো? জি, ঢাকা থেকে। এর আগেও কি কোনোদিন এই গ্রামে আইছিলে নাকি? না, এইবার ওই প্রথম আসলাম। কেন জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার আপন কেউ। মার কথা শুনে আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললাম। তারপর মা আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, নাও বাবা, তুমি এই রুমটাতে তুমি থাকবে। আচ্ছা। আমি তাহলে আসি কেমন বাবা? তুমি বরং একটু রেস্ট নাও, আর কিছু দরকার হলে আমাকে বলবে, কেমন? ঠিক আছে। আবার লজ্জা পেও না যেন। এই কথা বলে মা চলে গেলেন, আর আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আর ভাবতে লাগলাম, বাড়িতে তো শুধু মা আর বাবাকে দেখছি, তাহলে মিমকে তো দেখছি না।
ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, মিম হলো আমার ছোট বোন। তারপর একটু পর রাতের খাবার খাওয়ার জন্য বাবা নিজে আমাকে ডাকতে আসলেন। তোমার হাতের অবস্থা এখন কেমন? জি আঙ্কেল, এখন অনেকটাই ভালো। তাহলে চলো একসাথে বসে রাতের খাবার খেতে খেতে কথা বলা যাবে। আচ্ছা আঙ্কেল, চলেন। রাতের খাবারের কথা শুনে মনটা যেন অনেক ভরে উঠল। আজ কত বছর পর মায়ের হাতের রান্না খাবো। আমার যে আর তর সইছে না। খাবার টেবিলের সামনে গিয়ে তো আমি অবাক। আমার অবাক হওয়ার কারণটা হচ্ছে, মা ছাড়াও খাবার টেবিলে আরো 2টা মেয়ে বসেছিল, কিন্তু আমি কাউকে চিনতে পারছি না। আমি যেতেই তারা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। ও বাবা, তুমি এসেছো, নাও বসো। তারপর আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম, আর আমার সামনের চেয়ারে একটা মেয়ে ছিল, কিন্তু আমি চিনতেই পারলাম না এই 2জন কারা। আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। এমন সময় বাবা বললেন, ও, তোমাকে তো বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। শোনো বাবা, এ হচ্ছে আমার মেয়ে। আমার সামনে যে মেয়েটা বসেছিল তার পাশের জনকে দেখিয়ে দিলেন। বাহ, আমার সেই আদরের ছোট বোনটা আজ কত বড় হয়ে গেছে। এটা যদি মিম হয়, তাহলে আমার সামনে যে মেয়েটা বসে আছে সে তাহলে কে? আমার যতদূর মনে আছে, আমার তো আর কোনো বোন ছিল না। তাহলে এই মেয়েটা কে? খাবার খাচ্ছি আর এসব কথা ভাবছি, তখন ওই বাবা সেই মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললেন, আর এ হচ্ছে এ বাড়ির বউ, মানে আমার ছেলের বউ। বাবার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। এসব কি বলছে বাবা? ছেলের বউ? কিন্তু তার ছেলে তো একটা, আর সেটা হচ্ছে আমি। না, আর কিছুই বুঝতে পারছি না, কি বলছে এসব। তারপর আমি ব্যাপারটা বোঝার জন্য বাবাকে জিজ্ঞাসা করলাম, তা আঙ্কেল, আপনার ছেলেকে তো দেখছি না। আমার কথা শুনে দেখলাম সবার মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। তারপর বাবা বললেন, ও নেই। ওহ সরি আঙ্কেল। আরে তুমি যেটা ভাবছো সেটা না। তাহলে? 12 বছর আগে আমাদের উপর রাগ করে সে চলে গেছে। জানি না আজও সে বেঁচে আছে কিনা। না, আমার ছেলে মরতে পারে না। আমি জানি সে বেঁচে আছে, আর একদিন ঠিকই সে আমার কোলে ফিরে আসবে। কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলতে লাগলেন। মার কান্না দেখে মন চাচ্ছে মাকে জড়িয়ে ধরে বলি, মা, তোমার মন ঠিকই বলছে, আমি মরিনি, আমি বেঁচে আছি। কিন্তু কিছুই বলতে পারলাম না। মার কান্না দেখে আমার চোখের কোণে পানি চলে আসলো। আর তখনই আমার সামনে বসা মেয়েটা মন খারাপ করে খাবার টেবিল ছেড়ে চলে গেলেন। তারপর মিম বলতে লাগলো, বাবা, তুমিও না কিচ্ছু বোঝো না, এসব কথা না বললে কি হতো না? কি করবে রে মা? কেন জানি না, রাজের কথা আজ খুব মনে পড়ছে। না জানি আমার ছেলেটা আজ কোথায় আছে, কেমন আছে। এই কথা বলে আবার কান্নাকাটি করতে থাকলেন। আর আমিও খাওয়া শেষ করে যতদূর সম্ভব তাড়াতাড়ি রুমে চলে আসলাম। আর একটু সময় ওখানে থাকলে হয়তোবা নিজেকে আর কন্ট্রোলই করতে পারতাম না। তারপর ঘুমাতে গেলাম, কিন্তু একটা কথা কিছুতেই মাথায় আসছে না, কে ওই মেয়েটা, আর কেনই বা বাবা ওই মেয়েটাকে ছেলের বউ বলছে। না, আমি আর কিছুই ভাবতে পারছি না। সারাদিন জার্নি করায় শরীরটা ক্লান্ত ছিল, তাই কখন ঘুমিয়ে গেছি কিছুই টের পাইনি। অনেক সকালে ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম একটু ছাদে যাই। শীতের কুয়াশাতে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, খুব ভালোই লাগছে এই আবহাওয়াটা। আজ অনেক বছর পর ছাদে উঠলাম। যখন বাড়িতে ছিলাম তখন তো এই ছাদেই সবসময় পড়ে থাকতাম। পুরনো কথাগুলো ভাবছি। কিছুক্ষণ পরে দেখলাম বাবাও ছাদে আসলেন। এসে আমাকে বললেন, জীবন বাবা, তুমি এখানে? জি আঙ্কেল, একটু ছাদটা ঘুরে দেখছিলাম আর কি। চলো তাহলে বাইরে থেকে ঘুরে আসা যাক। জি আঙ্কেল, চলুন তাহলে যাওয়া যাক। তারপর আমি বাবার সাথে ছাদ থেকে নামছি। তখন বাবা একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, এটা হচ্ছে? পুরো কথা বলতে না দিয়ে আমি বললাম, আপনাদের রুম। তুমি জানলে কি করে? এই রে, কি বলে ফেললাম আবার। কি হলো, চুপ করে আছো যে? না মানে আঙ্কেল, আন্দাজে বললাম আর কি। তোমার আন্দাজটা তো খুব ভালো। কি যে বলেন না আপনি। তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম। নিচে নামতে নামতে আমি আমার রুমের দিকে একবার তাকিয়ে দেখি রুমটা তালা দেয়া। তাই আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, এই রুমটা তালা দেয়া কেন? এই রুমটা হচ্ছে আমার ছেলের, আর এই রুমটা বৌমা প্রতিদিন গুছিয়ে রাখে, আবার তালা দিয়ে রাখে। তারপর বাবাকে আমি আর কোনো কিছুই জিজ্ঞাসা করলাম না।
দুজনে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আবার চলে আসলাম। দুপুরের খাবার খাওয়ার পর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। ছাদে যাওয়ার সময় দেখলাম আমার রুমটা খোলা, তাই কোনো কিছু না ভেবে সোজা প্রবেশ করলাম। রুমে ঢুকে তো আমি অবাক, কারণ এত সুন্দর করে রুমটা গোছানো যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি রুমটার চারপাশে তাকিয়ে দেখলাম আমার ছোটবেলার সবকিছুই ঠিক আছে, আমি যেমন ভাবে রেখে গেছিলাম সেইভাবে আছে। এই আপনি এই রুমে কি করছেন? না মানে, জানেন না এই রুমে আসা নিষেধ? যান এই রুম থেকে বের হয়ে যান। আচ্ছা যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। কি কথা বলুন? এই রুমটা কার? যদিও জানি তারপরেও মিথ্যা বললাম। এটা আমার স্বামী আর আমার রুম। কেন, কোনো সমস্যা? হায় হায়, সমস্যা মানে? এ তো অনেক বড় সমস্যা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা যাচ্ছি, কিন্তু আপনার নামটা কি জানতে পারি? না, এবার জানতো, একদম বিরক্ত করবেন না। না, আপনার নামটা তো অদ্ভুত। ওটা আমার নাম না। তাহলে আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া। কি? অবাক হলেন মনে হয় আমার নামটা শুনে। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম, এই রিয়ার জন্য আমি 12 বছর আগে আমার গ্রাম ছেড়েছি, আমার পরিবার ছেড়েছি। আবার সেই রিয়া, বাবা কেন তাকে আমার বউয়ের মর্যাদা দিয়ে রেখেছে? না, এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। কালই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যদিও এতদিন পর মা বাবা বোনকে কাছে পেয়েও তাদের কাছে এইটুকু থাকতে পারছি, সেটাই আমার জন্য অনেক। রাতে আর খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন ভাইয়া বলে চিৎকার করলো। আমি চোখ খুলে দেখি মিম। আরে আপনি এত সকালে আমার রুমে? মিম চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছেন না কেন? ভাইয়া, আমাকে জড়িয়ে ধরে। আরে কি করছেন? কে আপনার ভাইয়া? আমি তো জীবন। তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাইয়া রাজ। কান্নাকাটি করে বলছে। আরে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার ভাই নই। কি, আমি ভুল করছি? তাহলে এই দাগটা কিসের? এই রে, এখন কি বলি? কাল রাতে তো ব্যান্ডেজ করতে ভুলে গেছিলাম। কি হলো বল, চুপ করে আছিস কেন? এটা কেটে যাওয়ার দাগ। না, কেটে যাওয়া দাগ এমন হয় না। আরে হ্যাঁ, ছোটবেলায় আমার কেটে গেছিল, সেই দাগ হবে হয়তো। আচ্ছা, একটু দাঁড়াও। এই কথা বলে চলে গেল। একটু পর হাতে করে কি যেন নিয়ে আসলো, এসেই বলে, এটা কি? আমার ছোটকালের একটা ছবি দেখিয়ে। এমা, এই ছোট ছেলের হাতের দাগের সাথে দেখছি আমার হাতের দাগের মিল আছে। শুধু দাগের মিল না, এই ছবিটাও তোমার। আরে না। আচ্ছা, তুমি আমার মাথায় হাত রেখে সত্যি কথা বলো তো, যে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাই রাজ না? এই রে, এখন আমি কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। তাই ওর মাথা থেকে হাতটা সরিয়ে নিলাম। কি হলো, কিছু বলছিস না কেন? আমি জানি তুই কিছুই বলতে পারবি না, কারণ তুই আমার সেই ভাই রাজ। হ্যাঁ রে পাগলি, আমি তোর সেই হারিয়ে যাওয়া ভাই। মিমকে জড়িয়ে ধরে কথাটা বললাম। মা বাবা তোমরা কোথায়? এই কি করছিস তুই? মা বাবাকে কেন ডাকছিস? কতদিন পর তোমাকে পেয়েছি, এই খুশির খবরটা মা বাবাকে দিতে হবে না? না, তুই মা বাবাকে এমনকি কাউকে আমার কথা বলতে পারবি না। আর যদি বলিস তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। না ভাইয়া না, প্লিজ তুই আর এমন কথা বলিস না। আমি কাউকে বলবো না, কিন্তু তুই আমাদের ছেড়ে কোথাও যাস না। মিমের ডাকাডাকিতে মা বাবা ও রিয়া দৌড় দিয়ে রুমে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে মিম, এত চিৎকার করলি কেন? দেখো না মা, ভাইয়া বলছে সে নাকি নাস্তা করবে না। কেন বাবা, কি হয়েছে? নাস্তা করবে না কেন? না মানে শরীরটা ভালো লাগছে না। তা বললে কি করে হয় বাবা, রাতেও কিছু খাওনি, এখন কিছু খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। আচ্ছা আন্টি, আপনারা যান, আমি আসছি। বাবা তাড়াতাড়ি এসো। একথা বলে তারা সবাই চলে গেল, কিন্তু মিম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই দেখে আমি ওকে বললাম, কিরে এমন করে তাকিয়ে আছিস কেন? ভাইয়া তুই কি? হ্যাঁ। মানে কি বলছিস আবল তাবল? তোর কি কষ্ট হয় না? আমার আবার কিসের কষ্ট হবে? এতগুলো বছর পর মা বাবাকে কাছে পেয়েও তাদেরকে মা বাবা বলে ডাকতে পারিস না, এতে তোর কষ্ট হচ্ছে না? ভাইয়া তুই মা বাবাকে সত্য কথা বলে দে। জানিস মা বাবা তোর জন্য কত কষ্ট পায়?
সেই সময় এখনো আসে নাই রে বোন, আসলে বলে দেব। আচ্ছা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এই কথা বলে মিম চলে গেল, আর আমিও ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে একটু রেস্ট নিলাম। বিকালে মিম এসে বলে, ভাইয়া চলো আমরা ঘুরতে যাই। কোথায় যাবি? চলো আমাকে গ্রাম ঘুরিয়ে দেখাও। আচ্ছা চল তাহলে। এই কি করিস? কেন, আমি আবার কি করলাম? হাতের ব্যান্ডেজ কোথায়? এই রে, একদম মনে ছিল না। এই অবস্থায় বাইরে গেলে তো আমি ধরাই পড়ে যেতাম। এখন ব্যান্ডেজটা করে নাও। তারপর মিম এর সাথে গ্রাম ঘুরতে বের হলাম। গ্রামটা আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা মিম, একটা কথা বলবি? কি কথা ভাইয়া? রিয়া কেন আমাদের বাসায়, আর বাবাই বা কেন তাকে আমার বউ বলছে? সে অনেক কথা। তাহলে বল আমাকে। তুমি যেদিন রাতে বাড়ি ছেড়ে চলে গেলে, মা যখন সকালে দেখলো তুমি রুমে নেই, তখন মা চিৎকার দিয়ে আমাদের সবাইকে ডাকে। শোন তাহলে। রাজের বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে? সাত সকালে এত চিৎকার করছো কেন? রাজ রুম খুলছে না, এত ডাকলাম। কি বলো, এসো দেখি, সরো তো। তুমি একটু দেখো। রাজবাবা দরজা খুলো। কি হলো? আমার ছেলে দরজা খুলছে না কেন? হয়তো ঘুমাই আছে। ঘুমিয়ে থাকলো, এত ডাকার পরও কেন খুলছে না? আমার ছেলেটার আবার কিছু হলো না তো? কি সব আবল তাবল বলছো? চুপ করো তো। তোমায় বললাম ছেলেটাকে এত মেরো না। চুপ করে থাকতে পারো না একটু? দেখি দরজাটা ভেঙে ফেলি। দরজা ভাঙার পর? এ কি, রুমে তো কেউ নেই। রাজ 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 বাবা, আমার কোথায় তুই? না, রুমে কোথাও তো নেই। তাহলে ছেলেটা গেল কোথায়? এদিকে আসো। কি হয়েছে? জানালাটা ভাঙা কেন? তাই তো দেখছি। তবে কি রাজ? বলো তো কি? রাজ কি বাড়ি থেকে চলে গেছে? না, আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আমি কিছু শুনতে চাই না। তুমি যেভাবে পারো আমার ছেলেকে আমার কাছে খুঁজে এনে দিবে। তারপর বাবা গ্রামের সব জায়গায় লোক পাঠিয়ে দিলেন আমাকে খোঁজার জন্য। মিম আমাকে বলতে শুরু করলো দরজা ভাঙার পর। তারপর বাবা মা গ্রামের সব জায়গায় লোক পাঠিয়ে দিলেন তোকে খোঁজার জন্য। আস্তে আস্তে গ্রামের সবাই জেনে গেল তুই পালিয়েছিস। বাবা মা এমনকি গ্রামের প্রত্যেকটা মানুষ তোকে খুঁজছে। যখন তোকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা শুনে রিয়া সুইসাইড করতে যায়। আর তখনই বাবা তাকে দেখে ফেলে। বাবার জন্য রিয়া আর সুইসাইড করতে পারে নাই। পরে যখন বাবা ওর কাছে জানতে চায়, তখন সে তোর সাথে ঘটে যাওয়া সব সত্য কথা খুলে বলে। এটা শুনে রিয়ার বাবা তো রিয়াকে মারতে থাকেন। তারপর বাবা বললেন, এ কি করছেন আপনি? এসব ওকে মারছেন কেন? চেয়ারম্যান সাহেব, আপনি সরে যান। ওকে তো আমি আজ মেরেই ফেলবো। এমন মেয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। আপনি জানেন না রিয়া আমার বাড়ির বউ? তার উপর ওর গায়ে আপনি হাত তুলছেন। একই বলছেন আপনি? এর জন্য আপনার নিরীহ অপরাধ ছেলে আজ বাড়ি ছাড়া? সে যাই হোক না কেন, ও ছোট মানুষ, না বুঝে এসব করেছে। আর আমি জানি আমার ছেলে একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু কোনো কিন্তু নয়। আর রিয়া আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। বাবার কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। এত কিছুর পরও বাবা এই কথা বলবেন হয়তো কেউ ভাবতেই পারে নাই। তারপর বাবা রিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসে। মা সবকিছু শুনে প্রথম রিয়াকে একদমই সহ্য করতে পারতো না, কিন্তু আস্তে আস্তে যখন রিয়া বড় হতে থাকলো, তখন ওর ব্যবহারেও মা তাকে আপন করে নিয়েছে। এগুলো সব বললো আমাকে মিম। কি এমন ব্যবহার করছে যে মা ওকে মেনে নিল? শোন তাহলে। বল। মিম বলে, ও সব সময় মন খারাপ করে তোর রুমে গিয়ে বসে থাকতো। মা ওকে অনেক খারাপ কথা বলতো, কিন্তু ও কথাই বলতো না, শুধু মাথা নিচু করে সব কথা শুনতো। বাবা একদিন খাবার টেবিলে বললেন, রিয়া কোথায়? ওকে তো দেখছি না। তুমি আবার ওকে ডাকছো কেন? মেয়েটা রাতের খাবার খাবে না? ও পরে খেয়ে নিবে। পরে খাবে কেন? আর পরে কার সাথে খাবে? মিমা, তুই একটু গিয়ে রিয়াকে ডেকে আনিয়ে আয় তো। আচ্ছা যাচ্ছি। আমি বুঝি না তুমি কেন ওই মেয়েটাকে এত প্রশ্রয় দিচ্ছ, যার জন্য নিজের ছেলে আজ ঘর ছাড়া। দেখো, ও ছোট মানুষ না, বুঝে এসব করছে। আর ও খুব ভালো মেয়ে। ভালো মেয়ে না ছাই। দেখো, ভালো মেয়ে না হলে কি? ও রাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনে সুইসাইড করতে যেতে পারতো না?
শোনো, তুমি আর ওর সামনে এসব বিষয় নিয়ে কোনো কথাই বলবে না। বাবা বাবা, রিয়াবু বলেছে ও নাকি খাবে না। রিয়া কোথায় এখন? আপু তো ভাইয়ার ঘরে। যাও ওকে নিয়ে আসো। তারপর মা রিয়াকে ডাকতে গেলেন। রিয়া, চুপ করে না থেকে তাড়াতাড়ি খেতে এসো। তারপর রিয়া মার পেছন পেছন খাবার খেতে আসলো। তারপর বাবা বললেন, দেখ মা, এইভাবে না থেকে কাল থেকে আবার স্কুলে যাবি, বুঝলি? রিয়া আর কোনো কথা বলেনি, এভাবে পড়ালেখা শেষ করলো। আর বাবা একদিন রিয়াকে ডেকে বলে, মারে, অনেক বছরই তো হলো, রাজার কোনো খোঁজ খবর কিছুই নেই। তাই বলছিলাম কি, এভাবে আর কতদিন? তোরও তো একটা জীবন আছে। তাই আমি বলছিলাম কি, তুই যদি চাস তাহলে আমি তোর বিয়ের জন্য পাত্র খুঁজতে পারি। এই কথা শুনে রিয়া কি বলবে কিছুই বুঝতে পারছে না। তারপরও রিয়া নিজেকে সামলে নিয়ে বলল, বাবা, আমার অপরাধ নেবেন না। আমার যদি বিয়ে হয় তো রাজের সাথেই হবে, আর কাউকে স্বামী হিসেবে আমি চাই না। দেখ মা, পাগলামো করিস না। ও যদি আর কোনোদিন ফিরে না আসে তখন কি করবি? তাহলে আমি এইভাবে চিরকালের জন্য অপেক্ষা করব। তবু এই জীবনে রাজকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। এই কথাগুলো বলে রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। দেখলে রাজের মা, মেয়েটা রাজকে কতটা ভালোবাসে। দেখতে তো পাচ্ছি। মেয়েটা সেই ছোট্টবেলা থেকে রাজের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। হ্যাঁ মা, আর সব সময় ভাইয়ার ছবি ধরে কাঁদতে থাকে। জানি না ছেলেটা কোথায় আছে, শুধু দোয়া করি যেখানে থাকুক না কেন ভালো থাকে যেন। তারপর থেকে মা আর রিয়ার সাথে কোনো খারাপ ব্যবহার করতেন না, সবসময় নিজের কাছেই রাখতেন। এই ভাইয়া, তোর আবার কি হলো? না, কিছু না। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক, চল। আচ্ছা চল। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে বাবা বললেন, কিরে, তোরা দুজন কোথায় গিয়েছিলি? এই তো ভাইয়াকে গ্রামটা ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। তা ভালো করেছিস। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর ভাবছি এভাবে আর কতদিন এখানে থাকবো। মানুষজন তো খারাপ ভাববে, না আর থাকা যাবে না। যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে আমাকে চলে যেতে হবে। রাতে খাবার খাওয়ার সময় আমি বাবাকে বললাম, আঙ্কেল আমি কাল চলে যেতে চাই। সে কি বাবা, আর কটা দিন থেকে যাও। না আঙ্কেল, অনেকদিনই তো থাকলাম। আর কটা দিন থেকে যেতে পারতে বাবা। মা, মন তো চাইছে সারা জীবন তোমাদের সাথে থেকে যাই, কিন্তু আমি যেটা পারবো না। কি হলো বাবা, চুপ করে আছো কেন? না আঙ্কেল, অনেকদিন হয়ে গেল, তাছাড়া ঢাকায় কাজও আছে, সেখান থেকে কল করেছিল, আমায় যেতে হবে। আচ্ছা, দরকার হলে যাও, তবে ছুটি পেলে কিন্তু অবশ্যই আমাদের গ্রামে বেড়াতে আসবে, কেমন? তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। একটু পর মিম আসলো, এসে বলতে লাগলো, ভাইয়া, তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ রে বোন, আমাকে যে যেতেই হবে। ভাইয়া, তাহলে কি তুই আর আসবি না? কে বলছে রে পাগলি, আমি আসবো না? আমি প্রায় আসবো। তুই কি বাবা মার ওপর এখনো রেগে আছিস? না রে, রেগে থাকবো কেন? তাহলে ওদেরকে তুই কেন বলছিস না যে তুই আমার সেই হারিয়ে যাওয়া রাজ ভাইয়া? কে বলেছে বলবো না? বলবো তো, এর পরের বার আসলে ঠিকই বলে দেবো, কেমন? তারপর মিমকে বিদায় দিলাম। সকালে চলে যেতে হবে, এটা ভেবে রাতে ঠিক মতো ঘুমাতে পারছি না। মনের ভিতর যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। এই কয়েকদিন এখানে কাটানোর সময়গুলো ভাবতে লাগলাম। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি কিছুই মনে নেই। সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে রওনা দিলাম। মা, আমি যাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যাই বলতে নি বাবা, বলো আসি। মা, আমি এখন আসি। চোখের কোণে পানি চলে আসলো। চলো, আমি তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না আঙ্কেল, আমি একাই যেতে পারবো। আরে চলো তো, আর কোনো কথা নয়। পাগলি বোন আমার, এবার আসি আমি, কেমন? আর ভালোভাবে পড়ালেখা করিস। ভাইয়া, তুমি আবার এসো কিন্তু। আসবো তো। তারপর বাবা মাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে আসলেন। আমি বাসের টিকিট সংগ্রহ করে বাবাকে বিদায় দিয়ে বাসে উঠতে যাব। তখন দেখলাম বাবা রাস্তা পার হচ্ছে এবং একটা গাড়ি চলে আসলো। আমি দৌড়ে গিয়ে বাবাকে সরিয়ে দিলাম, আর গাড়িটা এসে সোজা আমাকে ধাক্কা মারলো, আর আমি রাস্তার এক পাশে পড়ে গেলাম। আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকলো এবং আমার দুই চোখের পাতা বন্ধ হয়ে গেল। পরে আর কিছুই মনে নাই।
যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। তারপর দেখলাম আমার মাথার কাছে একটা মেয়ে বসে আছে। আমার চোখ খুলছি দেখে সে দৌড় দিয়ে বাইরে চলে গেল। একটু পর দেখলাম কয়েকজন মানুষ এবং ডাক্তার আমার দিকে এগিয়ে আসছে। তারা আমার কাছে আসতেই আমি বললাম, এ কি, আপনারা কারা আর আমি এখানে কেন? ডাক্তার সাহেব, ও এমন বলছে কেন? দাঁড়ান, আমি দেখছি। তারপর সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, ঠিক করে দেখুন তো, কাউকে চিনতে পারছেন না? না, সত্যি কথা বলছি, আমি কাউকে চিনতে পারতেছি না। এরা কারা? ভাইয়া, সত্যিই তুমি আমাদের কাউকে চিনতে পারছো না? আপনি কে? আর আপনি আমাকে ভাইয়া বলছেন কেন? বাবা ঠিক করে দেখো, আমি তোর মা। না, আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। ডাক্তার, আপনি একটু দেখুন, আমার ছেলে আমাদের কাউকে চিনতে পারছে না কেন? আমার মনে হয় মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, এই জন্য সে আপনাদের কাউকেই চিনতে পারছে না। তাহলে ওকে আমি কোনোদিনও চিনতে পারবে না? দেখুন, এটা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। এত বছর পর ছেলেটাকে পেলাম, তারপরও সে আমাদের চিনতে পারবে না। তাহলে ওকে আমরা কবে বাড়ি নিয়ে যেতে পারি? আজই নিয়ে যেতে পারেন, তবে তাকে দেখার জন্য সবসময় একজনকে থাকতে হবে। আমি থাকবো ওর সাথে সব সময়, এতে কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আমরা সবাই তো আছি। রাজ, এনারা হচ্ছে তোমার বাবা মা। কে রাজ? তুমি তো রাজ। না, আমি রাজ না। তাহলে তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম আর আমি কিছু মনে করতে পারছি না। কেন? মাথায় হাত দিয়ে। ভাইয়া, আমাকে দেখ, আমি তো ছোট বোন। না, আমার কোনো বোন নেই। আর আমি কে? শোনো রাজ, শান্ত হও। এনারা হচ্ছে তোমার বাবা মা, তাদের সাথে তুমি এখন বাড়িতে যাবে। কিন্তু আমি তো তাদের চিনি না। আমি তো বলেছি, তাই না? আর আমি তো তোমাকে চিনি। আচ্ছা, তাহলে আমি যাব। তারপর সকলের সাথে বাড়িতে চলে আসলাম। এটা কি আপনাদের বাড়ি? এটা শুধু আমাদের বাড়ি না, এটা তোমারও বাড়ি। রিয়া আর মিম, তোরা দুজন ওকে ওর রুমে নিয়ে যা, আর ওকে সব সময় খেয়াল রাখবি। আপনি কোনো চিন্তা করবেন না মা। ভাইয়া চলো। তারপর আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। বাহ, রুমটা তো খুব সুন্দর। কে থাকে এখানে? এ তো তোমারই রুম। কেন, তোমার মনে নেই? এটা আমার রুম, কিন্তু আমার তো কিছুই মনে আসতেছে না। আচ্ছা, তোমার কিছু মনে করতে হবে না। তুমি এখন একটু রেস্ট নাও, কেমন? আমরা পরে আসবো। তারপর তারা দুইজন চলে গেলেন আর আমি শুয়ে শুয়ে ভাবছি, কে আমি? আর আমি কি আগে এখানে এসেছি? এরা কি সত্যি আমার পরিবার? না, আমি কিছুই মনে করতে পারছি না। মাথাটা ভীষণ ব্যথা করছে। কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। একটু পর মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরে আরে, কি করছেন? কেন, তোমার ভালো লাগছে না? আপনি এখন এখানে কেন? রাতে খাবার খেতে চলো। আচ্ছা, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। না, আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? আচ্ছা, ওনারা যদি আমার মা বাবা আর বোন হয়, তাহলে কি আপনিও আমার বোন হন নাকি? কি? আমি তোমার বোন হতে যাব কোনো? হ্যাঁ, তাহলে কে আপনি? আরে গাধা, আমি তো তোমার বউ হই। আমি আবার বিয়ে করলাম কবে? আমার তো কিছুই মনে আসতেছে না। তোমাকে কিছুই মনে করা লাগবে না। যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কিন্তু আবার কি হলো? যাও বলছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলের কাছে আসতেই মা বললেন, বাবা তুই এসেছিস, বস এখানে। দেখ, আমি তোর সব প্রিয় খাবার রান্না করেছি। তারপর আমি খেতে লাগলাম। সত্যি খাবারগুলো অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে আমি এর আগেও অনেকবার এই খাবারগুলো খেয়েছি। খাবার খাওয়া শেষ হলে সবাই মিলে আমাকে আমার রুমের কাছে নিয়ে আসলো। বাবা তুই এখন শুয়ে থাক, কেমন? আমরা গেলাম, আর কিছু দরকার হলে আমাদের ডাকিস। মা, তুমি গিয়ে শুয়ে থাকো। আর তাছাড়া আমি আর ভাবি তো আছি, তাই না? হ্যাঁ, তোরা খেয়াল রাখছিস? এই বলে বাবা মা চলে যেতে লাগলেন। এমন সময় বাবা বললেন, মিম, এই নে তোর ভাইয়ার মোবাইলটা, অ্যাক্সিডেন্টের সময় পকেট থেকে পড়ে গিয়েছিল। মোবাইলটা তো বন্ধ হয়ে গেছে, মনে হয় চার্জ নাই। আমি বরং আমার রুমে গিয়ে চার্জ লাগিয়ে দিয়ে আসি।
মিম, তুমি যাও, শুয়ে থাকো গিয়ে। আর তুমি কি করবে? আমি আর একটু এখানে থাকি। না ভাবি, এই কয়েকদিন তুমি অনেক কষ্ট করেছো, আর তাছাড়া ভাইয়া তো ঘুমিয়ে গেছে, তাই না? তাই তুমিও শুয়ে পড়ো, চলো একটু রেস্ট নিবে। তারপর রিয়া আর মিমও তাদের রুমে শুতে গেল। আচ্ছা ভাবি, তুমি বিছানাটা ঠিক করো, আমি দেখি ভাইয়ার মোবাইলটা ভালো আছে কিনা। আচ্ছা দেখ। তারপর মিম মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পর মোবাইলটা অন করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এর মধ্যে রাজের মোবাইলে একটা কল এলো। রিয়া কলটা রিসিভ করতে একজন মহিলা বলতে শুরু করলেন, হ্যালো বাবা রাজ, কোথায় তুই? আর এতদিন কোথায় আছিস? তোর মোবাইলটাও বন্ধ। তোর আসার কথা সেই কবে, তুই এখনো আসলি না? হ্যালো, কে বলছেন? এই মেয়ে, এটা রাজের মোবাইল না? হ্যাঁ, রাজেরই মোবাইল, কিন্তু আপনি কে? রাজের মোবাইল তোমার কাছে কেন? কে তুমি, আর রাজ কোথায়? আমি রাজের বউ হই, কিন্তু আপনি কি বলছেন? কি, রাজ বিয়ে করছে কবে? সেটা আপনাকে বলতে যাব কেন? আর আপনি কে? আমি রাজের মা বলছি, তুমি রাজকে ফোনটা দাও। কি, আপনি রাজের মা? এই মেয়ে, বেশি কথা না বলে তুমি রাজকে ফোনটা দাও। রাজ খুব অসুস্থ, তাই ঘুমাচ্ছে। কি হয়েছে আমার ছেলের? অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি বলছো তুমি এসব? আমার ছেলে এখন কেমন আছে? আর তোমাদের বাসার ঠিকানা আমাকে দাও। রিয়া ভাবছে সে কি মহিলাটাকে বাসার ঠিকানা দিবে কি দিবে না। তারপর সে কি মনে করে ঠিকানাটা দিয়ে দিল। আচ্ছা নিন। আমি কাল সকালেই আসছি। তারপর রিয়া মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মিম এসে বললে, আরে ভাবি, তুমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছো যে? না, এমনি একজন মহিলা ফোন দিয়েছে। কি বললো সে? বললো সে নাকি রাজের মা হয়। কি? আর কি বলেছে? আর কিছু বলেনি, শুধু বলছে কাল নাকি সে আসবে। আচ্ছা, এসব নিয়ে না ভেবে শুয়ে পড়ো। সকালে আমি ঘুমিয়ে আছি, এমন সময় কপালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আরে আপনি এত সকালে? কেন, আমি কি আসতে পারি না? না, ঠিক তা নয়। কিন্তু কিন্তু কি হয়? না, কিছু না। কিছু না মানে? বলো, বলছি, কি বলতে চাচ্ছিলে? না, আমার কাছে মনে হলো আপনি আমাকে। আমি তোমাকে কি আর তুমি আমাকে এত আপনি আপনি বলছো কেন? তাহলে আপনাকে কি বলবো? কেন তুমি করে বলবে, বুঝলে? আর এখন বলো, কি বলতে চেয়েছিলে? আচ্ছা। কি আচ্ছা? এখন বলো। আমার কাছে মনে হলো তুমি আমাকে পুরো কথা বলার আগে। ভাইয়া, ভাবি, মা তোমাদের দুজনকে ডাকছে, তাড়াতাড়ি নিচে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। দেখলাম সবাই নাস্তা নিয়ে আমার জন্য বসে আছে। আমরা সবাই নাস্তা করছিলাম। এমন সময় বাড়ির সামনে 5-6টা গাড়ি এসে থামলো। কে এলো আবার এত গাড়ি নিয়ে? তুমি কি একটু দেখো কে আছে? যাচ্ছি। এদিকে গাড়ি আসা দেখে রিয়ার কাল রাতেই সেই মহিলার কথা মনে পড়ে গেল। ঠিক তখনই একটা মাঝবয়সী মহিলা রাজের নাম ধরে চিৎকার করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। অপরিচিত মহিলার মুখে রাজের নাম শুনে সবাই খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালো। আর আমি তখনও খাবার খাচ্ছি। আর মহিলা সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুই আমাকে ছেড়ে এতদিন এখানে আছিস কেমন করে? হ্যাঁ, আরে আপনি কে? কি পাগলের মতো কথা বলছিস? আমি তোর মা, আর তুই কিনা আমাকে চিনতে পারছিস না? আপনিও আমার মা হন? কি বলছিস তুই এসব? আপনি মানে কি? ওনারা নাকি আমার মা বাবা হয়। কি বলছিস তুই এসব পাগলের মতো? বুঝতে পারছি তুই একা একা বিয়ে করছিস শুনে আমি যাতে রাগ না করি তাই আমাকে না চেনার অভিনয় করছিস। না, বিশ্বাস করুন, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। এই কথা শুনে মহিলাটি কাঁদতে শুরু করলেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। রিয়া মা, তুই রাজকে নিয়ে ঘরে যা। হ্যাঁ বলুন, আর আপনারা কি বলবেন আমি জানি না, আপনি কিছুই জানেন না। আপনি এটাই বলবেন যে আপনারাই রিয়ার বাবা মা, এই তো? না, আমরা রিয়ার বাবা মা না, আমরা রাজের বাবা মা। আচ্ছা, তাহলে আপনাকে সব খুলে বলি। বলুন। আসলে প্রথমে রাজ আপনাকে চিনতে পারছে না, কারণ রাজের স্মৃতি নষ্ট হয়ে গেছে। কি? হ্যাঁ, এই কারণে হয়তো সে আপনাকে চিনতে পারেনি। আমি জানতাম আমার ছেলের কিছু একটা হয়েছে, না হলে সে কি করে তার মাকে ভুলে থাকতে পারে? হ্যাঁ। আর আপনারা রাজের বাবা মা হন কি করে?
তাহলে শুনুন। তারপর বাবা রাজের ছোটবেলার পালিয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলল। আপনি রাজকে কোথায় পেয়েছিলেন? সব শুনে মহিলাটি বললেন, আমি একদিন গাড়িতে করে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ির সাথে রাজের ধাক্কা লাগে। গাড়ির গতি বেশি ছিল না, তাই ওর বেশি কিছু হয়নি, শুধু ওর পায়ে আঘাত পাইছিল। পরে ওকে আমি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। রোগীর কে আছেন? আমি আছি। ওর কি বেশি কিছু হয়েছে ডাক্তার? না, বেশি কিছু হয়নি, শুধু পায়ে একটু আঘাত পাইছে। তা কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, যান। বাবা, তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার ঢাকার শহরে আপন বলতে কেউ নেই। তাহলে তুমি এখন থাকো কোথায়? আমি আজও এখানে এসেছি। আর তোমার বাবা মা? তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। বাবা, তুমি কাজটা একদম ঠিক করনি। এতে তোমার বাবা মা কত কষ্ট পাবে তা একবার ভেবে দেখেছো? তা আমি জানি না, কিন্তু আমি তাদের কাছে আর ফিরে যেতে চাই না। এই কথা বলে উঠে দাঁড়াতে লাগলাম। আর এর কি করো? ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে। না, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব, যাতে আমাকে কেউ খুঁজে না পায়। একদম চরমরবে একটা। মাকে ছেড়ে কোথায় যাবি শুনি? মা? হ্যাঁ মা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, আর আমার কাছেই আমার ছেলে হিসাবে থাকবি। না, আমি থাকতে পারবো না। কেন পারবি না শুনি? আর যদি কখনো তোর নিজের পরিবারের কথা মনে পড়ে, তখন আমরা দুজন মিলে না হয় দেখে আসবো তাদের। কিন্তু কোনো কিন্তু না। আর তুই এখনো ছোট, তোকে এত কিছু কে ভাবতে বলছে? ছোট মানুষেরা তো রাগ থাকতে নেই। এখন চল আমার সাথে। আচ্ছা, আমি আপনাকে তাহলে নতুন মা বলে ডাকবো, কেমন? তোমার যেটা খুশি সেটা বলে ডেকো। তারপর আর কি, মা বাবাকে ছেড়ে এসে নতুন মা পেলাম। তারপর একটি গাড়িতে করে আমরা যাচ্ছি। গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থামতে 5-6 জন লোক এসে আমাকে বলতে লাগলেন, ম্যাডাম ম্যাডাম, কোথায় ছিলেন আপনি সারাদিন? অফিসেও যাননি? আরে আরে, সব পরে বলছি। তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ধরে নিয়ে যেতে সাহায্য করো। নতুন মার কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, সবাই হয়ে দাঁড়িয়েছো কেন? তারপর সবাই মিলে আমাকে ধরে নিয়ে একটা রুমের ভেতরে নিয়ে গেল। তারপর নতুন মা আমার কাছে এসে বলে, আজ থেকে এটা তোর রুম। আমি চুপ। কিরে, চুপ করে আছিস কেন? রুমটা পছন্দ হয় নাই? না হলে বল, অন্য রুম নিয়ে যাই। না, পছন্দ হবে না কেন? খুব পছন্দ হয়েছে। তাহলে কাঁদছিস কেন? তুমি এত ভালো কেন নতুন মা? অপরিচিত এক ছেলেকে নিজের সন্তানের অধিকার দিলে। দূর বোকা, এখনই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র তুই সম্বল। তুই এখন একটু রেস্ট নে, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিস, কেমন? এ কথা বলে নতুন মা চলে গেলেন। আর আমিও শুয়ে শুয়ে ভাবছি, কি এই পৃথিবীর নিয়ম, বোঝা খুব কষ্ট। মা বাবা আর ছোট বোনটার জন্য মনটা খুব কাঁদছে, কিন্তু আমি আর তাদের কাছে ফিরে যেতে চাই না। যদি কখনো বড় হই তাহলে তাদের দেখতে যাব, যাতে কেউ আমাকে তখন চিনতে না পারে। এই সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে নতুন মা নিজে এসে আমার ঘুম ভাঙায়। আচ্ছা বাবা, কথায় কথায় তো তোর নামটাই জানা হলো না। কি নাম তোর? মা বাবা তো রাজ নাম দিছিল, এখন তুমি কোনো নতুন নাম দাও। না, আমার ছেলের নাম রাজি থাকবে। আচ্ছা। বলছিলাম কি, চল তোর দেশে যাই, তোর বাবা মা তোকে না পেয়ে কষ্ট পাবে। নতুন মা, তুমি যদি আর একবার এই কথা বলো, আমি কিন্তু এখান থেকে এই পৃথিবী ছেড়ে চলে যাব। বেশি বড় হয়ে গেছিস না? আর যদি বাজে কথা বলতে দেখি তাহলে কিন্তু। নতুন মা আর কিছুই বলতে পারলেন না, শুধু আমাকে ধরে কাঁদতে লাগলেন। তোর পায়ের ব্যথা কমছে বাবা? এখন অনেকটা কম। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তারপর নতুন মা খাবার আনতে গেলেন। আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বাহ, বাড়িটা তো অনেক বড়, রাতে তো টেরই পাই নাই। এরপরে নতুন মা আমাকে স্কুলে ভর্তি করে দেয়। আমি পড়ালেখা শেষ করি। এই ছিল আমার ছোটকালের ঘটনা। এখন বর্তমানে ফিরা যাক।
শুনলেন তো রাজের ছোটকালের কাহিনী। তাহলে এবার আপনারাই বলুন, রাজ যে আপনাদের ছেলে তাকে চিনলেন কেমন করে? ভাইয়া আমাকে নিজেই বলেছে। আর তাছাড়া ওর হাতেও একটা জন্মদাগ আছে, সেটা দেখে ওর বাবা ওকে চিনেছিল হাসপাতালে নামার সময়। আমিও ভাইয়ার হাতে ওই দাগ দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে তার পরিচয় সবাইকে বলতে মানা করেছিল, তাই আমিও সবাইকে বলি নাই। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। রাজু আমাকে একদিন বলেছিল যে ও বড় হয়ে গেলে ওর এই জন্মের দাগ দেখে ওর পরিবার ওকে ঠিকই চিনতে পারবে। আমার ছেলের জন্মদাগ আর আমি চিনব না? যদি প্রথম দিন জানতে পারতাম তাহলে কি আর ওকে যেতে দিতাম? মা, রাজকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা, ভালো করেছিস। এটা তাহলে রাজের বউ? তাহলে এখন আমি নীলাকে কি করব? নীলাকে? আসলে নীলার সাথে আমি রাজের বিয়ে ঠিক করেছিলাম। রাজ কি রাজি ছিল? ওর রাজি থাকা আর না থাকা সমান কথা। আপনার কথা কিছু বুঝলাম না। কারণ ও আমার সিদ্ধান্তের উপর কখনো কোনো কথা বলেনি। তাহলে আপনি নীলার সাথে রাজের বিয়ে দিন। আমার আর রাজের বিয়ে এখনো হয়নি। বিয়ে হয়নি মানে? ওর কথা তো আমি কিছুই বুঝলাম না। আসলে রাজের সাথে রিয়া সেই ছোট্ট কালে বিয়ে ঠিক করে রাখছিল রাজের বাবা। মেয়েটাকে অনেক চেষ্টা করেছিলাম অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি হয় নাই। আমি এও বলেছিলাম যে রাজ যদি আর কোনোদিন ফিরে না আসে তখন কি করবি, কিন্তু তার একই কথা, সে রাজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন আমি কি করি? নীলা মেয়েটা যে রাজকে বড্ড ভালোবাসে, এখন আমি তাকে কি বলি? দেখুন, আপনি যেটা ভালো মনে করেন। রাজের ব্যাপারে সিদ্ধান্ত এখন আপনি নেবেন। এখন শুধু একটাই অপেক্ষার, রাজ যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়। তাহলে আজই বরং আসি। সে কি যায় মানে? আপনি এখানেই থাকেন, আর রাজ তো আপনারও ছেলে। হ্যাঁ, আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না রাজু। রাজ সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। সেটা হয় না। রাজ অনেক দিন অফিসে যায় না, তাই অফিসেও অনেক কাজ বাকি আছে। সেগুলো আমি ঠিক করে আবার 2-3 দিন পরে আসবো। আচ্ছা, যান তাহলে। এরপর নতুন মা চলে গেলেন। ভাবি, তুমি কাঁদছো? ভাবি, আমি সবই বুঝতে পারছি তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ ভাবি, তুমি কেঁদো না। এতদিন যার পথ চেয়ে বসেছিলাম, আজ তার কাছে পেয়েও হারাতে হচ্ছে। আমি বেঁচে থাকতে রাজকে অন্যের হতে দেখতে পারবো না। ভাবি, আজে বাজে কথা বলো না। দেখবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথাই খুলে বলে, কিন্তু সেও রাজকে ছাড়তে চায় না। তারও একটাই কথা, সে জীবন থাকতে রাজকে হারাতে পারবে না এবং খুব জিদ ধরে রাজকে সে ঢাকায় এনে চিকিৎসা করাবে। পরের দিনই নীলা আর নতুন মা দুজনে রাজের কাছে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতেই রাজ, রাজ, কোথায় তুমি? নীলার চিৎকার শুনে সবাই বাহিরে চলে আসে। আরে, আপনি আসছেন, আসুন। আমরা সকালেও আপনার কথা ভাবছি। আমরা এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। নীলা, কি বেয়াদবি হচ্ছে? এরাই রাজের আসল বাবা মা। আমি সেটা জানতে চাই না। আমার জন্য রাজের মা শুধু আপনি। মা, তুমি এখানে এসে বসো, আমি রাজকে ডেকে আনছি। আসলে ও এখনো ঘুমিয়ে আছে। না, আপনাকে কষ্ট করতে হবে না। আপনি আমাকে রাজের কাছে নিয়ে চলুন। আচ্ছা, ওকে রাজের রুমে নিয়ে যাও। আসলে কিছু মনে করবেন না, ও একটু রাগী। আচ্ছা মা, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে রাজের কাছে নিয়ে যাচ্ছি। নীলা মার পেছন পেছন রাজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করতেই দেখে রিয়া রাজের মাথার কাছে বসে আছে। এটা দেখে নীলা রেগে গেল। এই মেয়ে, তুমি কে? আর রাজের কাছে কি করছো? কথা বলছো না কেন? আপনি কে? আর আমাকে এই কথাগুলো বলছেন কেন? আমি নীলা, রাজের হবু বউ। আপনি নীলা? হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে রাজের ঘুম ভেঙে যায়। আপনি কে আর ওর সাথে এভাবে কথা বলছেন কেন? সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। না, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, তোমাকে চিনতে হবে না, চলো আমার সাথে। কথাটা বলে রাজের হাত ধরে বাইরে নিয়ে গেল। আর রাজও সাথে সাথে রিয়ার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো, ছাড়ুন বলছি আমাকে। রিয়া, ওনাকে আমার হাত ছাড়তে বলুন। না রাজ,
তুমি ওনার সাথে যাও। না, আমি ওনার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। রাজের মুখে এই কথা শুনে রিয়ার চোখে পানি চলে এলো। রাজ, তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। না, আমি আপনার সাথে যাব না, আপনি পচা। এই কথা বলে দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম, আর তখন ওই পা ফসকে নিচে পড়ে গেলাম। পরে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া আর অন্য পাশে নীলা বসে আছে, দুজনেই কান্না করছে। আরে নীলা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? কি রাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? তোমায় চিনব না কেন? আর তো কি হয়েছিল আমার? তারপর নীলা রাজকে তার স্মৃতি হারিয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলে। রাজের স্মৃতি ফিরে এসেছে এটা দেখে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাহির হতে যাবে, ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে বসে। রিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রিয়া চুপ। আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই। সবাইকে একটু ডাকবে? আমি এখানে সবাইকে ডেকে দিচ্ছি। তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্মৃতি ফিরে এসেছে এটা শুনে অনেক খুশি। মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। ছোটবেলা ঘর ছেড়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মা বাবা, তুই আমাদের কাছে মাপ চাচ্ছিস কেন? ছেলে যত বড় অপরাধ করুক না কেন, মা বাবা সব সময় তাকে মাফ করে দেয়। বাবা, তুমিও আমায় মাফ করে দিও। বাবা, তুই মাপ চেয়ে আর আমাকে ছোট করিস না। আমি বুঝতে পারছি আমি কি অপরাধটাই না করছিলাম সেদিন। আপনাদের কিছু বলার আছে, আপনারা কি একটু বাইরে আসবেন? কি কথা ডাক্তার, এখানে বলুন। না, এখানে বলা যাবে না। ডাক্তার সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবাইকে সত্যটা বলছি। তার মানে আপনি সবটাই আগে থেকে জানতেন? হ্যাঁ ডাক্তার। কি কথা ডাক্তার, আর আপনারা এসব কি বলছেন? ওনার মুখ থেকে শুনুন। কি কথা বাবা, বলো। নতুন মা, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার কাছ থেকে জীবনও কোনো কথা লুকাই নাই, কিন্তু এই কথাটা তোমাকে আর বলতে পারি নাই। কি কথা বাবা, বলো আমাদের। ডাক্তার, আপনিই বলুন কি কথা। আসলে আমি বুঝতে পারছি না এমন একটা কথা নিজের মুখে বলা কতটা কষ্টের, তাই আমি বলে দিচ্ছি। রাজ আর এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, যেটা সত্য আমি সেটাই বলেছি। উনি এখন লাস্ট স্টেজে আছে, হয়তোবা আর কয়েকদিন বাঁচতে পারবে তা কেউ বলতে পারে না। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। বাবা বল না, ডাক্তার যা বলছে সব মিথ্যে বলছে। হ্যাঁ বাবা, বল না, ডাক্তার যা বলছে সবই মিথ্যা। বাবা, তুমি তো একটু সবাইকে বোঝাও, সবাই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ভাইয়া রে, তুই বলিস মা বাবাকে তোর পরিচয় দেওয়ার পর তুই আর আমাদের ছেড়ে কোথাও যাবি না, তাহলে এই কি হয়ে গেল রে ভাইয়া? লক্ষ্মী বোন আমার, একদম কাঁদে না। দেখ, এখন তো মা বাবাকে তোকে দেখে রাখতে হবে। তুই মনে করিস তোর ভাইকে আর কোনো দিনও খুঁজে পাসনি। কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। বোন আমার, একদম কাঁদে না। তুই কাঁদলে যে আমার কষ্ট হয়। নীলা, রিয়া, তোমরা একটু আমার কাছে আসবে। তারপর তারা দুজন রাজের দুপাশে কাঁদতে কাঁদতে বসলো। দেখো রিয়া, আমি সবই শুনেছি। তুমি ছোটকাল থেকে আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখো আমি এক হতভাগা। আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। প্লিজ, তুমি এমনটা বলো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমায় মাফ করে দাও। দেখবে তুমিও একদিন ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না। আরে, আমি তো তোমাকে সেই কবে মাফ করে দিছি। নীলা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। তুমি প্লিজ এসব বলো না, আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। দূর পাগলি, দেখলে না ডাক্তার কি বলল? আমি ডাক্তারের কথা বিশ্বাস করি না। রিয়া, নীলা, তোমরা দুজন আমার একটা কথা রাখবে। বলো। আমি মরে গেলে কেউ কাঁদবে না, আর দুজন মন খারাপ না করে আবার নতুন করে জীবন শুরু করবে। কথা দাও। দুজনেই চুপ করে, কারো মুখে কোনো কথা নাই, শুধু কাঁদছে। মা, বাবা, তোমরা আমার নতুন মাকে একটু দেখে রেখো। আমি ছাড়া তো আমার নতুন মার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আর এখন দেখো, আমিও তাকে ছেড়ে চলে যাচ্ছি। এখন যে তার আর কেউ থাকলো না। বাবা, তোর কিছু হবে না,
আমি তোকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাবো। তোকে সুস্থ করার জন্য আমি সব করতে পারি। আমার কি ভাগ্য, এতদিন পর সবাইকে পেয়েও তাদের হারাতে হচ্ছে। হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিলেন। আর কিছু বলতে যাব, তখনই আর কোনো কথাই বলতে পারলাম না। ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি আসুন, দেখুন আমার ছেলেটা যেন কেমন করছে। ও মাই গড, দেখি আপনার সবাই বাইরে যান। তারপর রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। প্রায় 1-2 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। ডাক্তার বের হবার সাথে সাথেই সবাই তাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার রাজ কেমন আছে? সরি, রাজকে আমরা বাঁচাতে পারিনি। রাজ আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, রাজ মারা গেছে। রাজও সবকিছুর মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যেখানে কেউ গেলে আর কোনো দিনও ফিরে আসে না। সমাপ্ত। গল্প শেষ হয়েও হলো না শেষ, কারণ সব গল্প সমাপ্ত হয় না। কিছু কিছু জীবনের গল্প অসমাপ্তই রয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আমাদের কাছে কেমন লাগলো? গল্পটা খুবই হৃদয় বিদায়ক গল্প ছিল। আর হ্যাঁ, আমি এই চ্যানেলে সবসময় রেগুলার লাভ স্টোরি, স্যাড স্টোরি, সব ধরনের স্টোরি পোস্ট করে থাকি। তো আপনারা যারা যারা স্টোরি লাভার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেন, আর কমেন্টে জানিয়ে দেন কী টাইপের গল্প আপনারা পছন্দ করেন। আমি সেই টাইপের গল্পই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রোগীর কে আছেন? আমি আছি। ওর কি বেশি কিছু হয়েছে ডাক্তার? না, বেশি কিছু হয়নি, শুধু পায়ে একটু আঘাত পাইছে। তা কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, যান। বাবা, তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার ঢাকার শহরে আপন বলতে কেউ নেই। তাহলে তুমি এখন থাকো কোথায়? আমি আজও এখানে এসেছি। আর তোমার বাবা মা? তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। বাবা, তুমি কাজটা একদম ঠিক করোনি। এতে তোমার বাবা মা কত কষ্ট পাবে তা একবার ভেবে দেখেছো? তা আমি জানি না, কিন্তু আমি তাদের কাছে আর ফিরে যেতে চাই না। এই কথা বলে উঠে দাঁড়াতে লাগলাম। আরে কি করো? ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে। না, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব, যাতে আমাকে কেউ খুঁজে না পায়। একদম চরমরবে একটা। মাকে ছেড়ে কোথায় যাবি শুনি? মা? হ্যাঁ মা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, আর আমার কাছেই আমার ছেলে হিসাবে থাকবি। না, আমি থাকতে পারবো না। কেন পারবি না শুনি? আজ যদি কখনো তোর নিজের পরিবারের কথা মনে পড়ে, তখন আমরা দুজন মিলে না হয় দেখে আসবো তাদের। কিন্তু? কোনো কিন্তু না। আর তুই এখনো ছোট, তোকে এত কিছু কে ভাবতে বলছে? ছোট মানুষেরা তো রাগ থাকতে নেই। এখন চল আমার সাথে। আচ্ছা, আমি আপনাকে তাহলে নতুন মা বলে ডাকবো, কেমন? তোমার যেটা খুশি সেটা বলে ডেকো। তারপর আর কি, মা বাবাকে ছেড়ে এসে নতুন মা পেলাম। তারপর একটি গাড়িতে করে আমরা যাচ্ছি। গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থামতে 5-6 জন লোক এসে আমাকে বলতে লাগলেন, ম্যাডাম ম্যাডাম, কোথায় ছিলেন আপনি সারাদিন? অফিসেও যাননি? আরে আরে, সব পরে বলছি। তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ধরে নিয়ে যেতে সাহায্য করো। নতুন মার কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, সবাই ভাবে দাঁড়িয়েছো কেন? তারপর সবাই মিলে আমাকে ধরে নিয়ে একটা রুমের ভেতরে নিয়ে গেল। তারপর নতুন মা আমার কাছে এসে বলে, আজ থেকে এটা তোর রুম। আমি চুপ। কিরে, চুপ করে আছিস কেন? রুমটা পছন্দ হয় নাই? না হলে বল, অন্য রুম নিয়ে যাই। না, পছন্দ হবে না কেন? খুব পছন্দ হয়েছে। তাহলে কাঁদছিস কেন? তুমি এত ভালো কেন নতুন মা? অপরিচিত এক ছেলেকে নিজের সন্তানের অধিকার দিলে। দূর বোকা, এখনই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র তুই সম্বল। তুই এখন একটু রেস্ট নে, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিস, কেমন? এ কথা বলে নতুন মা চলে গেলেন। আর আমিও শুয়ে শুয়ে ভাবছি, কি এই পৃথিবীর নিয়ম, বোঝা খুব কষ্ট। মা বাবা আর ছোট বোনটার জন্য মনটা খুব কাঁদছে, কিন্তু আমি আর তাদের কাছে ফিরে যেতে চাই না। যদি কখনো বড় হই তাহলে তাদের দেখতে যাব, যাতে কেউ আমাকে তখন চিনতে না পারে। এই সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে নতুন মা নিজে এসে আমার ঘুম ভাঙায়। আচ্ছা বাবা,
কথায় কথায় তো তোর নামটাই জানা হলো না। কি নাম তোর? মা বাবা তো রাজ নাম দিছিল, এখন তুমি কোনো নতুন নাম দাও। না, আমার ছেলের নাম রাজই থাকবে। আচ্ছা। বলছিলাম কি, চল তোর দেশে যাই, তোর বাবা মা তোকে না পেয়ে কষ্ট পাবে। নতুন মা, তুমি যদি আর একবার এই কথা বলো, আমি কিন্তু এখান থেকে কেন এই পৃথিবী ছেড়ে চলে যাব। বেশি বড় হয়ে গেছিস না? আর যদি বাজে কথা বলতে দেখি তাহলে কিন্তু। নতুন মা আর কিছুই বলতে পারলেন না, শুধু আমাকে ধরে কাঁদতে লাগবেন। তোর পায়ের ব্যথা কমছে বাবা? এখন অনেকটা কম। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তারপর নতুন মা খাবার আনতে গেলেন। আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বাহ, বাড়িটা তো অনেক বড়, রাতে তো টেরই পাই নাই। এরপরে নতুন মা আমাকে স্কুলে ভর্তি করে দেয়, আমি পড়ালেখা শেষ করি। এই ছিল আমার ছোটকালের ঘটনা। এখন বর্তমানে ফিরা যাক। শুনলেন তো রাজের ছোটকালের কাহিনী। তাহলে এবার আপনারাই বলুন, রাজ যে আপনাদের ছেলে, তাকে চিনলেন কেমন করে? ভাইয়া আমাকে নিজেই বলেছে। আর তাছাড়া ওর হাতেও একটা জন্মদাগ আছে, সেটা দেখে ওর বাবা ওকে চিনেছিল হাসপাতালে নেওয়ার সময়। আমিও ভাইয়ার হাতে ওই দাগ দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে তার পরিচয় সবাইকে বলতে মানা করেছিল, তাই আমিও সবাইকে বলি নাই। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। রাজু আমাকে একদিন বলেছিল যে ও বড় হয়ে গেলে ওর এই জন্মের দাগ দেখে ওর পরিবার ওকে ঠিকই চিনতে পারবে। আমার ছেলের জন্মদাগ আর আমি চিনব না? যদি প্রথম দিন জানতে পারতাম তাহলে কি আর ওকে যেতে দিতাম? মা, রাতে ঘুম পাড়ে দিয়ে আসলাম। আচ্ছা, ভালো করেছিস। এটা তাহলে রাজের বউ? তাহলে এখন আমি নীলাকে কি করব? নীলাকে? আসলে নীলার সাথে আমি রাজের বিয়ে ঠিক করেছিলাম। রাজ কি রাজি ছিল? ওর রাজি থাকা আর না থাকা সমান কথা। আপনার কথা কিছু বুঝলাম না। কারণ ও আমার সিদ্ধান্তের উপর কখনো কোনো কথা বলেনি। তাহলে আপনি নীলার সাথে রাজের বিয়ে দিন। আমার আর রাজের বিয়ে এখনো হয়নি। বিয়ে হয়নি মানে? ওর কথা তো আমি কিছুই বুঝলাম না। আসলে রাজের সাথে রিয়া সেই ছোট্ট কালে বিয়ে ঠিক করে রাখছিল রাজের বাবা। মেয়েটাকে অনেক চেষ্টা করেছিলাম অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি হয়নি। আমি এও বলেছিলাম যে রাজ যদি আর কোনোদিন ফিরে না আসে তখন কি করবি, কিন্তু তার একই কথা, সে রাজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন আমি কি করি? নীলা মেয়েটা যে রাজকে বড্ড ভালোবাসে, এখন আমি তাকে কি বলি? দেখুন, আপনি যেটা ভালো মনে করেন, রাজের ব্যাপারে সিদ্ধান্ত এখন আপনি নেবেন। এখন শুধু একটাই অপেক্ষা, রাজ যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়। তাহলে আজ আমি বরং আসি। সে কি যায় মানে? আপনি এখানেই থাকেন, আর রাজ তো আপনারও ছেলে। হ্যাঁ, আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না রাজু। রাজ সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। সেটা হয় না, রাজ অনেক দিন অফিসে যায় না, তাই অফিসেও অনেক কাজ বাকি আছে। সেগুলো আমি ঠিক করে আবার 2-3 দিন পরে আসবো। আচ্ছা, যান তাহলে। এরপর নতুন মা চলে গেলেন। ভাবি, তুমি কাঁদছো? ভাবি, আমি সবই বুঝতে পারছি তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ ভাবি, তুমি কেঁদো না। এতদিন যার পথ চেয়ে বসেছিলাম, আজ তার কাছে পেয়েও হারাতে হচ্ছে। আমি বেঁচে থাকতে রাজকে অন্যের হতে দেখতে পারবো না। ভাবি, আজে বাজে কথা বলো না, দেখবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথাই খুলে বলে, কিন্তু সেও রাজকে ছাড়তে চায় না। তারও একটাই কথা, সে জীবন থাকতে রাজকে হারাতে পারবে না, এবং খুব জিদ ধরে রাজকে সে ঢাকায় এনে চিকিৎসা করাবে। পরের দিনই নীলা আর নতুন মা দুজনে রাজের কাছে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতেই রাজ, রাজ, কোথায় তুমি? নীলার চিৎকার শুনে সবাই বাহিরে চলে আসে। আরে, আপনি আসছেন, আসুন। আমরা সকালেও আপনার কথা ভাবছি। আমরা এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। নীলা, কি বেয়াদবি হচ্ছে? এরাই রাজের আসল বাবা মা। আমি সেটা জানতে চাই না, আমার জন্য রাজের মা শুধু আপনি। মা, তুমি এখানে এসে বসো, আমি রাজকে ডেকে আনছি। আসলে ও এখনো ঘুমিয়ে আছে। না, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমাকে রাজের কাছে নিয়ে চলুন। আচ্ছা, ওকে রাজের রুমে নিয়ে যাও।
আসলে কিছু মনে করবেন না, ও একটু রাগী। আচ্ছা মা, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে রাজের কাছে নিয়ে যাচ্ছি। নীলা মার পেছন পেছন রাজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করতেই দেখে রিয়া রাজের মাথার কাছে বসে আছে। এটা দেখে নীলা রেগে গেল। এই মেয়ে, তুমি কে? আর রাজের কাছে কি করছো? কথা বলছো না কেন? আপনি কে? আর আমাকে এই কথাগুলো বলছেন কেন? আমি নীলা, রাজের হবু বউ। আপনি নীলা? হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে রাজের ঘুম ভেঙে যায়। আপনি কে আর ওর সাথে এভাবে কথা বলছেন কেন? সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। না, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, তোমাকে চিনতে হবে না, চলো আমার সাথে। কথাটা বলে রাজের হাত ধরে বাইরে নিয়ে গেল। আর রাজও সাথে সাথে রিয়ার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো, ছাড়ুন বলছি আমাকে। রিয়া, ওনাকে আমার হাত ছাড়তে বলুন। না রাজ, তুমি ওনার সাথে যাও। না, আমি ওনার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। রাজের মুখে এই কথা শুনে রিয়ার চোখে পানি চলে এলো। রাজ, তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। না, আমি আপনার সাথে যাব না, আপনি পচা। এই কথা বলে দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। আর তখন ওই পা ফসকে নিচে পড়ে গেলাম। পরে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া আর অন্য পাশে নীলা বসে আছে। দুজনেই কান্না করছে। আরে নীলা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? কি রাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? তোমায় চিনব না কেন? আর তো কি হয়েছিল আমার? তারপর নীলা রাজকে তার স্মৃতি হারিয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলে। রাজের স্মৃতি ফিরে এসেছে এটা দেখে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাহির হতে যাবে, ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে বসে। রিয়া, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রিয়া চুপ। আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই। সবাইকে একটু ডাকবে? আমি এখানে সবাইকে ডেকে দিচ্ছি। তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্মৃতি ফিরে এসেছে এটা শুনে অনেক খুশি। মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। ছোটবেলা ঘর ছেড়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মা বাবা, তুই আমাদের কাছে মাপ চাচ্ছিস কেন? ছেলে যত বড় অপরাধ করুক না কেন, মা বাবা সব সময় তাকে মাফ করে দেয়। বাবা, তুমিও আমায় মাফ করে দিও। বাবা, তুই মাপ চেয়ে আর আমাকে ছোট করিস না। আমি বুঝতে পারছি আমি কি অপরাধটাই না করছিলাম সেদিন। আপনাদের কিছু বলার আছে, আপনারা কি একটু বাইরে আসবেন? কি কথা ডাক্তার, এখানে বলুন। না, এখানে বলা যাবে না। ডাক্তার সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবাইকে সত্যটা বলছি। তার মানে আপনি সবটাই আগে থেকে জানতেন? হ্যাঁ ডাক্তার। কি কথা ডাক্তার, আর আপনারা এসব কি বলছেন? ওনার মুখ থেকে শুনুন। কি কথা বাবা, বলো। নতুন মা, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার কাছ থেকে জীবনও কোনো কথা লুকাই নাই, কিন্তু এই কথাটা তোমাকে আর বলতে পারি নাই। কি কথা বাবা, বলো আমাদের। ডাক্তার, আপনিই বলুন কি কথা। আসলে আমি বুঝতে পারছি না এমন একটা কথা নিজের মুখে বলা কতটা কষ্টের, তাই আমি বলে দিচ্ছি। রাজ আর এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার, আপনার কথা ভুল হচ্ছে। দেখুন, যেটা সত্য আমি সেটাই বলেছি। উনি এখন লাস্ট স্টেজে আছে, হয়তোবা আর কয়েকদিন বাঁচতে পারবে তা কেউ বলতে পারে না। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। বাবা, বল না, ডাক্তার যা বলছে সব মিথ্যে বলছে। হ্যাঁ বাবা, বল না, ডাক্তার যা বলছে সবই মিথ্যা। বাবা, তুমি তো একটু সবাইকে বোঝাও, সবাই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ভাইয়া রে, তুই বলিস মা বাবাকে তোর পরিচয় দেওয়ার পর তুই আর আমাদের ছেড়ে কোথাও যাবি না, তাহলে এই কি হয়ে গেল রে ভাইয়া? লক্ষ্মী বোন আমার, একদম কাঁদে না। দেখ, এখন তো মা বাবাকে তোকে দেখে রাখতে হবে। তুই মনে করিস তোর ভাইকে আর কোনো দিনও খুঁজে পাসনি। কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। বোন আমার, একদম কাঁদে না। তুই কাঁদলে যে আমার কষ্ট হয়। নীলা, রিয়া, তোমরা একটু আমার কাছে আসবে। তারপর তারা দুজন রাজের দুপাশে কাঁদতে কাঁদতে বসলো। দেখো রিয়া, আমি সবই শুনেছি। তুমি ছোটকাল থেকে আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখো আমি এক হতভাগা।
আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। প্লিজ তুমি এমনটা বলো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমায় মাফ করে দাও। দেখবে তুমিও একদিন ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না। আরে আমি তো তোমাকে সেই কবে মাফ করে দিছি। নীলা, তুমি আমাকে মাফ করে দিও, তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। তুমি প্লিজ এসব বলো না। আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। দূর পাগলি, দেখলে না ডাক্তার কি বললো? আমি ডাক্তারের কথা বিশ্বাস করি না। রিয়া, নীলা, তোমরা দুজন আমার একটা কথা রাখবে? বলো। আমি মরে গেলে কেউ কাঁদবে না, আর দুজন মন খারাপ না করে আবার নতুন করে জীবন শুরু করবে। কথা দাও? দুজনেই চুপ করে, কারো মুখে কোনো কথা নাই, শুধু কাঁদছে। মা, বাবা, তোমরা আমার নতুন মাকে একটু দেখে রেখো। আমি ছাড়া তো আমার নতুন মার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আর এখন দেখো, আমিও তাকে ছেড়ে চলে যাচ্ছি। এখন যে তার আর কেউ থাকলো না। বাবা, তোর কিছু হবে না। আমি তোকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাবো। তোকে সুস্থ করার জন্য আমি সব করতে পারি। আমার কি ভাগ্য, এতদিন পর সবাইকে পেয়েও তাদের হারাতে হচ্ছে। হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিলেন। আর কিছু বলতে যাব, তখনই আর কোনো কথাই বলতে পারলাম না। ডাক্তার, ডাক্তার, তাড়াতাড়ি আসুন, দেখুন আমার ছেলেটা যেন কেমন করছে। ও মাই গড, দেখি আপনার সবাই বাইরে যান। তারপর রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। প্রায় 1-2 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। ডাক্তার বের হবার সাথে সাথেই সবাই তাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, রাজ কেমন আছে? সরি, রাজকে আমরা বাঁচাতে পারিনি। রাজ আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, রাজ মারা গেছে। রাজও সবকিছুর মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যেখানে কেউ গেলে আর কোনো দিনও ফিরে আসে না। সমাপ্ত। গল্প শেষ হয়েও হলো না শেষ, কারণ সব গল্পর সমাপ্ত হয় না। কিছু কিছু জীবনের গল্প অসমাপ্তই রয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আমাদের কাছে কেমন লাগলো? গল্পটা খুবই হৃদয় বিদায়ক গল্প ছিল। আর হ্যাঁ, আমি এই চ্যানেলে সবসময় রেগুলার লাভ স্টোরি, স্যাড স্টোরি, সব ধরনের স্টোরি পোস্ট করে থাকি। তো আপনারা যারা যারা স্টোরি লাভার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেন, আর কমেন্টে জানিয়ে দেন কি টাইপের গল্প আপনারা পছন্দ করেন। আমি সেই টাইপের গল্পই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।